আমার শ্বশুর সরাসরি আমার চোখের দিকে তাকালো এবং বলল যে আমার কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তারা আমাকে তাদের গ্যারেজে ঘুমানোর অনুমতি দিয়েছে। আমি তার নিজের রক্তমাংসের নাতনি ৮ মাস বয়সী একটি মেয়েকে কোলে নিয়েছিলাম, যার চোখগুলো তার বাবার মতো এবং জেদি চিবুকটি আমার মতো। আর $৩,০০০ স্যুট পরা এই লোকটি তার যত্ন করে ছাঁটা পেছনের বাগানে দাঁড়িয়ে চাইছিল যে আমি ঘাস কাটার মেশিনের পাশে রাখা একটি ক্যাম্পিং খাটের জন্য তাকে ধন্যবাদ জানাই। আমার নাম লায়লা, আমার বয়স ২৯ বছর এবং ৩ মাস আগে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছিলাম। আমার স্বামী রায়ানকে দেশের বাইরের একটি ঘাঁটিতে সামরিক মিশনে পাঠানোর পর আমি আমার শ্বশুরবাড়িতে থাকতে গিয়েছিলাম। রায়ান যখন প্রথমেই ধারণাটি দিয়েছিল তখন এটি প্রায় যুক্তিসঙ্গত মনে হয়েছিল। সে ১৪ মাসের জন্য বিদেশে যাচ্ছিল এবং আমাদের ৫ মাস বয়সী একটি কন্যা সন্তান ছিল। তার বাবা মায়ের ৩টি ফাঁকা বেডরুম সহ সেই বড় বাড়িটি ছিল। তার মা নাদিয়া যখন প্রস্তাবটি দিয়েছিল তখন সে রীতিমতো কেঁদেছিল। সে বলেছিল যে সে সাহায্য করতে চায় এবং বলেছিল যে পরিবার একে অপরের যত্ন নেয় এবং আমরা একটি পরিবার। সে যা উল্লেখ করেনি তা হল যে আমি তাদের অবৈতনিক দাসী, তাদের রাগের শিকার হওয়ার পাঞ্চিং ব্যাগ এবং তাদের ব্যক্তিগত এটিএম মেশিনে পরিণত হব। ভবিষ্যতের বাড়ির জন্য টাকা জমানোর উদ্দেশ্যে আমি আমাদের অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়েছিলাম। আমি এবং রায়ান ২ বছর ধরে বিবাহিত ছিলাম এবং আমরা অবশেষে নিজেদের পায়ে দাঁড়াচ্ছিলাম। আমাদের যৌথ অ্যাকাউন্টে $৪৭,০০০ ছিল, যা সে ফিরে আসার পর একটি ছোট বাড়ির ডাউন পেমেন্ট হিসেবে যথেষ্ট ছিল। তারপর আমি মারওয়ানের পরিবারের বাড়িতে চলে গেলাম। আপনারা এই ধরনের বাড়িগুলো চেনেন, সামনের দিকে বড় বড় স্তম্ভ, যা আসলে কাঠামোগত কোনো কাজেই আসে না, বিশেষভাবে দেখানোর জন্য ডিজাইন করা একটি বৃত্তাকার ড্রাইভওয়ে। এই ধরনের বাড়ি চিৎকার করে বলে, আমাদের টাকা আছে, আবার ফিসফিস করে বলে যে এর বেশিরভাগই ক্রেডিট কার্ডের ঋণ। তবে এটি বাইরে থেকে বেশ চিত্তাকর্ষক মনে হতো, যা আমি পরে আবিষ্কার করেছিলাম যে এটিই একমাত্র জিনিস যা এই পরিবারের কাছে গুরুত্বপূর্ণ ছিল। প্রথম সপ্তাহটা ভালোই কেটেছিল। নাদিয়া আমাকে একটি সুন্দর গেস্ট রুমে নিয়ে গিয়েছিল। মারওয়ান আমাকে আমার ব্যাগগুলো বহন করতে সাহায্য করেছিল। এমনকি রায়ানের বড় বোন রানিয়া আমাকে স্বাগত জানাতে ১ প্লেট গরম খাবার নিয়ে এসেছিল। আমি ভেবেছিলাম হয়তো আমি আমার বিচারে একটু বেশিই কঠোর ছিলাম। দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। নাদিয়া উল্লেখ করল যে গেস্ট রুমটি আসলে তার বোনের বেড়াতে আসার জন্য সংরক্ষিত ছিল। আমি সাময়িকভাবে গ্যারেজের ওপরে জায়গাটিতে চলে গেলে আমার কোনো সমস্যা হবে কিনা। অবশ্যই দেখা গেল যে জায়গাটি একটি অসমাপ্ত স্টোর রুম ছিল, যেখানে একটি ক্যাম্পিং খাট এবং একটি ছোট হিটার ছিল, যা তুষারঝড়ের মাঝখানে একটি জন্মদিনের মোমবাতির মতো কাজ করত। আমি নিশ্চিত যে আমি সেখানে রেফ্রিজারেটর ছাড়াই আইসক্রিম সংরক্ষণ করতে পারতাম। তবে আমি নিজেকে বলেছিলাম যে এটি সাময়িক, ইনশাল্লাহ এই দিনগুলো কেটে যাবে। এরপর তারা আমার গাড়িটা নিয়ে নিল। ভালো কথা, তারা এটিকে নিরাপদে রাখার জন্য তাদের কাছে রেখে দিতে আমাকে রাজি করিয়েছিল। নাদিয়া বলেছিল যে পাড়ায় চুরির ঘটনা ঘটছে এবং বলেছিল যে আমার আসলে কোথাও গাড়ি চালিয়ে যাওয়ার দরকার নেই, কারণ সবকিছু বাড়িতেই ছিল। আর আমি যে কিনা সারাক্ষণ কাঁদতে থাকা একটি বাচ্চার সাথে রাত জাগার কারণে ক্লান্ত ছিলাম, বোকার মতো আমার চাবিগুলো তাদের হাতে তুলে দিয়েছিলাম। ৩ মাস ধরে আমি গাড়ি চালাইনি। আমাদের ব্যাংক অ্যাকাউন্টেও আমার কোনো অ্যাক্সেস ছিল না। মারওয়ান নিজেকে অ্যাকাউন্টে যুক্ত করেছিল এবং আমাকে এবং আমার মেয়ের জন্য সাপ্তাহিক $৪০ হাত খরচ দিত। আপনারা কি ইদানিং ফর্মুলা দুধের দাম দেখেছেন? শুধু ডায়াপারের খরচ নিয়েই আমি একটা হরর উপন্যাস লিখতে পারি। নূরের অ্যালার্জি হবে না এমন দামি ডায়াপারের এক বক্সের দাম প্রায় $২৮। এর ফলে খাবারের জন্য আমার কাছে প্রায় $১২ অবশিষ্ট থাকত। আমি নিজের খাবার বাদ দিতে শুরু করলাম যাতে আমার মেয়ের কোনো কিছুর অভাব না হয়। আমি ১৫ কিলোগ্রাম ওজন হারিয়েছিলাম, যা হারানোর কোনো দরকার আমার ছিল না। আমার ফোনটিও তাদের ফ্যামিলি প্ল্যানে ট্রান্সফার করা হয়েছিল, তারা বলেছিল সুবিধার জন্য। তারা যেটা উল্লেখ করেনি তা হলো আমি যা করি তার সবই তারা দেখতে পেত। একবারই মাত্র আমি রায়ানকে সত্যটা জানিয়ে একটি ইমেল পাঠানোর চেষ্টা করেছিলাম। নাদিয়া সেটা ফ্যামিলি কম্পিউটারে পেয়ে যায় এবং ডিলিট করে দেয়। তারপর সে শাস্তি হিসেবে আমার কাপড় ধোয়ার সুযোগ কেড়ে নিল। আমি ২ সপ্তাহ ধরে প্রাচীনকালের মহিলাদের মতো নিজের হাতে বাচ্চার কাপড় ধুয়েছিলাম, যার ফলে আমার আঙুলের গাঁট ফেটে রক্ত বের হয়েছিল। ২ সপ্তাহ আগে মারওয়ান সিদ্ধান্ত নিল যে ছাদের পাইপ পরিষ্কার করা দরকার এবং সিদ্ধান্ত নিল যে আমাকেই সেই কাজটা করতে হবে। তার সুনির্দিষ্ট কথা ছিল যে আমাকে আমার রুটিরুজির ব্যবস্থা নিজেকেই করতে হবে। তাই আমি সেই নড়বড়ে মুই বেয়ে উঠলাম। প্রায় ১৫ ফুট ওঠার পর পুরো মুইটি নড়ে উঠল। আমি ছাদ আঁকড়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু ফসকে গেলাম এবং আমার বাম গোড়ালির ওপর জোরে আছড়ে পড়লাম।
ব্যথাটা ছিল তীব্র এবং মনে হচ্ছিল যেন কেউ আমার পায়ে পেরেক পুঁতে দিয়েছে। নাদিয়া আমার চিৎকার শুনেছিল। সে আমার গোড়ালির দিকে তাকালো, যা ফুলে জাম্বুরার আকার ধারণ করেছিল, এবং ব্যথা কমানোর জন্য আমাকে এর ওপর ভর দিয়ে হাঁটতে বলল। কোনো ডাক্তার নেই, বরফ নেই, শুধু এর ওপর হাঁটো। তাই আমি 2 সপ্তাহ ধরে এমন একটি গোড়ালি নিয়ে ঘরের কাজ করে বেরিয়েছিলাম, যা বেগুনি এবং হলুদ হয়ে গিয়েছিল এবং এমন সব শব্দ করছিল যা কোনো গোড়ালির করা উচিত নয়। এই সব কিছুর মাঝেও আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি যখন 7 বছরের ছিলাম তখন আমার মা চলে যাওয়ার পর আমার বাবা তারেক আমাকে একাই বড় করেছিলেন। তিনি সারা জীবন নির্মাণ কাজে কাজ করেছেন। তিনি বাড়ি বানিয়েছেন, বিল্ডিং বানিয়েছেন এবং আমাকে গড়ে তুলেছেন। তিনি আমাকে শক্তিশালী ও স্বাধীন হতে শিখিয়েছিলেন এবং কাউকে আমার ওপর নিয়ন্ত্রণ করতে না দিতে শিখিয়েছিলেন। আর এই যে আমি এখানে, আমাকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। আমি তাকে বলতে পারিনি, লজ্জায় আমি মরে যেতাম। কিন্তু গত শুক্রবার আমার বাবা 200 মাইল গাড়ি চালিয়ে এসে তার নাতনির 8 মাস পূর্ণ হওয়া উপলক্ষে তাকে চমকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক সেই মুহূর্তে তার গাড়ি নিয়ে এসে থামলেন যখন আমি এক কোমরে নূরকে এবং অন্য হাতে মুদি সদাই নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠোন পার হচ্ছিলাম। গাড়ি না থাকায় আমি 2 মাইল হেঁটে দোকানে গিয়েছিলাম এবং ফিরে আসছিলাম। আমার গোড়ালি তখন ব্যথায় চিৎকার করছিল এবং আমার বাবা সবকিছু দেখতে পেলেন। তিনি আমাকে কষ্ট করে ড্রাইভওয়ে দিয়ে উঠতে দেখলেন এবং তারপর জিজ্ঞেস করলেন আমার গাড়ি কোথায়। আমি তাকে বলেছিলাম যে আমার শাশুড়ি এটি নিয়ে নিয়েছে এবং তারা আমাকে থাকতে দিয়েছে বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার বাবার মুখে 3 সেকেন্ডের মধ্যে 7টি ভিন্ন আবেগ খেলে গেল: বিভ্রান্তি, রাগ, ক্ষোভ, আরও ক্ষোভ এবং শেষ পর্যন্ত এমন একটি জিনিস যা আমাকে অন্য সব কিছুর চেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছিল: শান্ত, সম্পূর্ণ শান্ত, ঠিক যে ধরনের প্রশান্তি ঘূর্ণিঝড় আঘাত হানার ঠিক আগে বিরাজ করে। তিনি তার ট্রাকের দরজা খুললেন এবং 4টে শব্দ বললেন, যা সব কিছু বদলে দিল: গাড়িতে ওঠো, আমরা আজ রাতেই এটা ঠিক করব। আমি জানতাম না এর মানে কি, কিন্তু তার চোখের দৃষ্টি আমাকে বলে দিচ্ছিল যে আমার শ্বশুরবাড়ি এইমাত্র একটি অত্যন্ত বিপজ্জনক শত্রু তৈরি করেছে এবং তারেক কখনো তার যুদ্ধে হারে না। আমরা এগিয়ে যাওয়ার আগে আপনারা যদি এই গল্পটি উপভোগ করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাকে জানান যে আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের ওখানে এখন কটা বাজে। আমি প্রতিটি মন্তব্য পড়ি এবং এটি আমার দিনটাকে ভালো করে দেয়। আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। এবার চলুন যা ঘটেছিল তাতে ফিরে যাই। আমার বাবা গাড়ি চালিয়ে 3 শহর দূরের একটি রেস্তোরাঁয় গেলেন। তিনি বললেন যে তিনি চান না কেউ আমার শ্বশুরবাড়িতে খবর পৌঁছে দিক। সেই সময় আমার মনে হয়েছিল যে তিনি প্যারানোয়া বা অহেতুক সন্দেহে ভুগছেন। পরে আমি বুঝতে পেরেছিলাম যে এটি কৌশলগত ছিল। সেই মুহূর্ত থেকে আমার বাবা যা কিছু করেছিলেন তার সবই ছিল কৌশলগত। লোকটি নির্মাণ শ্রমিক ইউনিয়নে ৩৫ বছর কাটিয়েছেন। তিনি জানতেন কিভাবে অত্যাচারীদের সাথে মোকাবিলা করতে হয়। এবং 1 কাপ আরবি কফির সাথে তিনি আমাকে বললেন যে আমার শ্বশুরবাড়ির লোকেরা প্রাচীনতম প্রতারণাগুলোর মধ্যে একটি চালাচ্ছিল। সেই রাতে আমি তাকে সব কিছু বলেছিলাম, প্রতিটি অপমান, চুরি যাওয়া প্রতিটি অধিকার, ভেঙে যাওয়া পাইপ থেকে জলের মতো শব্দগুলো যেন বেরিয়ে আসছিল। 3 মাসের নীরবতা অবশেষে মুক্তি পেল। আমি তাকে রায়ানের বড় বোন রানিয়া সম্পর্কে বলেছিলাম, যে প্রায় প্রতিদিনই আমাদের দেখতে আসত, তবে কখনো সাহায্য করার জন্য নয়। সে আসত আমি কি ভুল করেছি তার রিপোর্ট তার মাকে দিতে। থালাবাসনগুলো যথেষ্ট পরিষ্কার ছিল না, বাচ্চাটি খুব বেশি কাঁদছিল, আমি এই বেচারির জন্য তার মহান পরিবার যা যা করছিল তার জন্য যথেষ্ট কৃতজ্ঞ ছিলাম না। রানিয়া আমাকে কখনোই পছন্দ করত না। আমি শ্রমিক শ্রেণীর পরিবার থেকে এসেছি। আমার বাবা নিজের হাতে কাজ করতেন। রানিয়ার দুনিয়ায় এটি আমাকে নিচু স্তরের বানিয়ে দিয়েছিল। আমার বাবা কোনো বাধা না দিয়ে সব শুনলেন। যখন আমি তাকে নাদিয়ার আমার ইমেলগুলো নজরদারি করার কথা বলেছিলাম, তখন তার হাতের মুঠো শক্ত হয়ে সাদা হয়ে গিয়েছিল। যখন আমি মইয়ের কথা উল্লেখ করলাম, তখন আমার মনে হলো যে সে হয়তো টেবিলটা উল্টে দেবে, কিন্তু তিনি কেবল মাথা নাড়লেন এবং একটা প্রশ্নই জিজ্ঞেস করলেন, তুমি রায়ানকে আর কি বলনি? তখন আমি ভেঙে পড়লাম, কারণ আমি রায়ানকে কিছুই বলিনি। প্রতিটি ভিডিও কলেই তার বাবা মা রুমে উপস্থিত থেকে শুনত, নজরদারি করত। আমি যদি কোনো আসল টেক্সট মেসেজ পাঠানোর চেষ্টা করতাম, তারা আমার ফোন চেক করত। আমি আমার স্বামীর কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিলাম, কিন্তু পরিস্থিতি এর চেয়েও খারাপ ছিল।
নাদিয়া নিয়মিত তার নিজের ফোন থেকে রায়ানকে কল করত এবং সবকিছু কতটা চমৎকার সে বিষয়ে উৎসাহের সাথে কথা বলত। লায়লাকে কতটা খুশি দেখাচ্ছে, আমি কতটা কৃতজ্ঞ, সে এমনভাবে উপস্থাপন করত যেন আমি খুব ভালো আছি। আর রায়ান, যে কিনা ৬,০০০ মাইল দূরের একটি ঘাঁটিতে সীমিত ইন্টারনেট নিয়ে আটকে ছিল এবং যার কাছে নিজের বাবা মাকে সন্দেহ করার কোনো কারণ ছিল না, সে প্রতিটি কথাই বিশ্বাস করেছিল। আমার বাবা ব্যাংক অ্যাকাউন্টের কথা জিজ্ঞেস করলেন। আমি তাকে বলেছিলাম যে মারওয়ান সবকিছুর দায়িত্ব নিয়েছে। আমি সোমবার $40 পেতাম এবং এটাই ছিল আমাদের টাকার একমাত্র অংশ যা আমি দেখতাম। বাবা আমাকে জিজ্ঞেস করলেন অ্যাকাউন্টে এখনও আমার অ্যাক্সেস আছে কিনা। আমি বললাম যে আমার মনে হয় আছে, কিন্তু সেখানে যাওয়ার পর থেকে আমি কখনো চেষ্টাই করিনি। আমার বাবা তখন হাসলেন, খুশি হয়ে হাসেননি, বরং এটি ছিল একজন দাবারুর সেই ধরনের হাসি যখন সে 3 চালের মধ্যে চেকমেট দেখতে পায়। তিনি টেবিলে টাকা রাখলেন এবং বললেন যে আমরা সারা রাত খোলা থাকা একটি প্রিন্টিং সেন্টারে যাচ্ছি। রাত 11টায় প্রিন্টিং সেন্টার একটি অদ্ভুত জায়গা। সেখানে বাথরোব পরা একজন লোক কিছু একটা কপি করছিল। আমি তার দিকে না তাকানোই বেছে নিলাম এবং আমি এমন একটি ব্যাংক অ্যাকাউন্টে লগ করছিলাম যা আমি 3 মাস ধরে দেখিনি। সংখ্যাগুলো প্রথমে আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। আমাদের প্রায় $47,000 থাকার কথা ছিল। রায়ানের সামরিক বেতন স্বয়ংক্রিয়ভাবে জমা হতো। এখন সেখানে আরও বেশি থাকার কথা, কম নয়। কিন্তু স্ক্রিনে দেখাচ্ছিল $8,200, প্রায় $39,000 উধাও হয়ে গিয়েছিল। আমার বাবা একটা চেয়ার টেনে নিলেন এবং বললেন যে আমাদের লেনদেনের রেকর্ডগুলো দেখা উচিত। আমরা একের পর এক পৃষ্ঠা প্রিন্ট করলাম এবং সেগুলো যে গল্প বলছিল তা অত্যন্ত কুৎসিত ছিল। বেবি হোল্ডিং কোম্পানিতে ট্রান্সফার, 3 মাসে $15,000। এটা কি সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, যতক্ষণ না বাবা খোঁজ করলেন এবং ইনস্টাগ্রামে রানিয়ার স্টোরটি খুঁজে পেলেন। সে সরলমনা মহিলাদের কাছে নিরাময়কারী রত্নপাথর বিক্রি করত। পাথরগুলো দেখতে এমন ছিল যেন বৃষ্টি ঝড়ের পর পার্কিং লট থেকে কুড়িয়ে আনা হয়েছে। প্রকৃত গ্রাহকের সংখ্যা 0, আর নিজের তহবিলের উৎস সম্পর্কে তার বিবেকের ধ্বংসনও 0 ছিল। প্রতি কয়েকদিন অন্তর নগদ টাকা তোলা হয়েছে, বড় অঙ্কের। এখানে $500, ওখানে $300। এই ধরনটি নাদিয়ার জীবনযাত্রার সাথে পুরোপুরি মিলে গিয়েছিল। সপ্তাহে 2 বার তার বিউটি পার্লারের অ্যাপয়েন্টমেন্ট, এমন সব দোকানে তার কেনাকাটার ট্রিপ যেখানে ঢোকার সামর্থ্য আমার নেই। সোসাইটির মহিলাদের সাথে তার দুপুরের খাবার, যেখানে সবাই ডিজাইনার হ্যান্ডব্যাগগুলো তুলনা করার সময় বিনয়ী হওয়ার ভান করে। মেরিনার ফি এবং বোট ক্লাবের মেম্বারশিপ। মারওয়ানের নিজের কোনো নৌকাও ছিল না, কিন্তু সে নৌকা আছে এমন লোকেদের সাথে আড্ডা দিতে পছন্দ করত। নিজের কাল্পনিক জীবনযাত্রার অর্থায়নের জন্য আমাদের টাকা ব্যবহার করত। রাত 11টায় প্রিন্টিং সেন্টার একটি অদ্ভুত জায়গা। সেখানে বাথরুম পরা একজন লোক কিছু একটা কপি করছিল। আমি তার দিকে না তাকানোই বেছে নিলাম এবং আমি এমন একটি ব্যাংক অ্যাকাউন্টে লগ করছিলাম যা আমি 3 মাস ধরে দেখিনি। সংখ্যাগুলো প্রথমে আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। আমাদের প্রায় $47,000 থাকার কথা ছিল। রায়ানের সামরিক বেতন স্বয়ংক্রিয়ভাবে জমা হতো। এখন সেখানে আরও বেশি থাকার কথা, কম নয়। কিন্তু স্ক্রিনে দেখাচ্ছিল $8,200, প্রায় $39,000 উধাও হয়ে গিয়েছিল। আমার বাবা একটা চেয়ার টেনে নিলেন এবং বললেন যে আমাদের লেনদেনের রেকর্ডগুলো দেখা উচিত। আমরা একের পর এক পৃষ্ঠা প্রিন্ট করলাম এবং সেগুলো যে গল্প বলছিল তা অত্যন্ত কুৎসিত ছিল। তারপর রায়ানের ক্রেডিট কার্ড, রেস্তোরাঁর বিল, বিলাসবহুল কফি শপের বিল, গল্ফ ফি, এগুলো সব স্থানীয়, সব নতুন, যা বিদেশের ঘাঁটিতে থাকা কোনো ব্যক্তির পক্ষে করা সম্পূর্ণ অসম্ভব। মারওয়ান তার ছেলের পরিচয় ব্যবহার করছিল যখন তার ছেলের বউ গ্যারেজে না খেয়ে মারা যাচ্ছিল। আমার বাবা এমন একটি কথা বললেন যা আমি কখনো ভুলব না। তিনি পেছনে হেলান দিয়ে বললেন, আমি অপরাধী চক্রের হিসাব দেখেছি যেগুলো এর চেয়েও চতুর ছিল। তিনি ভুল ছিলেন না। মারওয়ান এই পরিবার বিষয়টি আড়াল করার চিন্তাও করেনি। তারা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে আমি কখনোই চেক করব না, যে তারা এমন চিহ্ন রেখে গিয়েছিল যা একজন অন্ধ অ্যাকাউন্ট্যান্টও অনুসরণ করতে পারবে। আমার বাবা ততক্ষণে তার ফোন ব্যবহার করা শুরু করেছিলেন। ফাতেমা নামের তার একজন অবসরপ্রাপ্ত লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পরিচিত ছিলেন, যিনি তার কাছে ঋণী ছিলেন। তিনি আজ রাতেই তাকে সেই ঋণ শোধ করতে বলছিলেন, কারণ মারওয়ানের পরিবার যা করেছিল তা কেবল নিষ্ঠুরই ছিল না, তা ছিল অপরাধমূলক। তবে প্রথমেই আমাদের তার বাবা মায়ের শোনা ছাড়াই সরাসরি রায়ানের সাথে যোগাযোগ করার দরকার ছিল। রাত 12টায় ফাতেমা প্রিন্টিং সেন্টারে উপস্থিত হলেন। তার পায়ে ছিল নরম গোলাপি স্লিপার এবং গায়ে একটি ভারী শীতের জ্যাকেট।
তাকে দেখতে কারো দাদির মতো মনে হচ্ছিল, যিনি বিস্কুট তৈরি করতে এসেছেন। তবে তিনি সেখানে বিস্কুট তৈরি করতে আসেননি। আমাদের প্রিন্ট করা কাগজপত্রগুলো দেখার 5 মিনিটের মধ্যেই তিনি 3টি ফৌজদারি অভিযোগ চিহ্নিত করলেন, যার মুখোমুখি মারওয়ানের পরিবার হতে পারে: আর্থিক শোষণ, প্রতারণা এবং সবচেয়ে বড়টি হল পরিচয় চুরি। অনুমতি ছাড়াই রায়ানের ক্রেডিট কার্ড ব্যবহার করা কেবল ঘৃণ্যই ছিল না, এটি একটি ফেডারাল অপরাধ ছিল, এবং সেনাবাহিনী তাদের সদস্যদের বিরুদ্ধে আর্থিক অপরাধগুলোকে খুব গুরুত্বের সাথে নেয়। ফাতেমা বললেন যে এর পরিণতি ভয়াবহ, এতটা ভয়াবহ যে জেলও হতে পারে। তবে আমাদের একটি সমস্যা ছিল। আমি যখন প্রথম সেখানে থাকতে গিয়েছিলাম, তখন নাদিয়া আমাকে এক গাদা কাগজপত্রে সই করিয়েছিল। সে এগুলোকে ইন্স্যুরেন্স ফর্ম, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইত্যাদি নাম দিয়েছিল। না ঘুমানো 5 মাসের বাচ্চা নিয়ে আমি তখন ভীষণ ক্লান্ত ছিলাম। সে আমার সামনে যা রেখেছিল আমি তাতেই সই করেছিলাম। শাশুড়ির দেওয়া কাগজপত্র কে পড়ে দেখে? সেই নথিগুলোর মধ্যে একটি ছিল সীমিত পাওয়ার অফ অ্যাটর্নি, যা মারওয়ানকে আর্থিক সিদ্ধান্তের উপর ক্ষমতা প্রদান করেছিল। এভাবেই সে আমাদের অ্যাকাউন্টে যুক্ত হয়েছিল। কাগজে আমার সই ছিল, তাতে কিছু যায় আসে না। যে আমি কিসে সই করছিলাম সে বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। ফাতেমা আমাকে জিজ্ঞেস করলেন আমি স্বেচ্ছায় এবং সম্পূর্ণ বুঝে সই করেছিলাম কিনা, কেউ আমাকে এটা কি তা বুঝিয়ে বলেছিল কিনা, এবং আমাকে পড়ার জন্য সময় দেওয়া হয়েছিল কিনা। 3টির উত্তরই হল না। তিনি একটি নোট লিখলেন, বললেন যে প্রতারণার মাধ্যমে সম্মতি নেওয়া হলেও তা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে, এবং এখানে এটি প্রযোজ্য হতে পারে। পরিবারের হস্তক্ষেপ ছাড়াই সরাসরি রায়ানের সাথে যোগাযোগের বিষয়ে আমার বাবা জিজ্ঞেস করলেন। ফাতেমা একমত হলেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রায়ান যদি না জানে যে কি ঘটছে, তবে তাকে আগে তার স্ত্রীর কাছ থেকে এটি শুনতে হবে, কোনো আইনজীবী বা তদন্তকারীর কাছ থেকে নয়। সমস্যাটা ছিল কিভাবে তা করা যায়। ঘাঁটিতে রায়ানের ইন্টারনেট ব্যবহারের সময় সীমিত ছিল। আমার কাছে তার যে নম্বরগুলো ছিল তার বাবা মাও সেগুলো জানত। আমি যদি সাধারণ মাধ্যমে কল করতাম, তবে নাদিয়া কয়েক ঘন্টার মধ্যেই তা জেনে যেত। তখন বাবা তার পুরনো ফ্লিপ ফোনটা বের করলেন। তিনি আপগ্রেড করতে নারাজ। তিনি বলেন যে স্মার্টফোন হলো সেই সব মানুষদের জন্য যাদের ভাবার মতো যথেষ্ট কিছু নেই। কিন্তু সেই রাতে তার এই জেদই আমাদের বাঁচিয়েছিল। তিনি কয়েক দশক আগের একটি নাম স্ক্রল করে বের করলেন, ফার্স্ট সার্জেন্ট খালিদ, সেনাবাহিনীর একজন পুরনো পরিচিত, যে এখন সামরিক ঘাঁটির লজিস্টিক্স বিভাগে কাজ করে, যার মধ্যে রায়ানের ঘাঁটিও অন্তর্ভুক্ত ছিল। তিনি প্রিন্টিং সেন্টারে বসেই কলটি করলেন। সেই দূর দেশে তখন সকাল 6টা বেজে গিয়েছিল। তারা প্রাক্তন সৈনিকদের মতো কুশল বিনিময় করলেন, সংক্ষিপ্ত এবং অদ্ভুত রকমের স্নেহপূর্ণ। তারপর বাবা সবকিছু বুঝিয়ে বললেন, একটি মেসেজ পৌঁছে দেওয়া হবে। রায়ান এমন একটি নম্বরে কল করবে যা তার বাবা মা জানে না। এতে একদিন সময় লাগতে পারে, কিন্তু এটা হবে। আমরা প্রমাণের পুরো একটি ফোল্ডার নিয়ে প্রিন্টিং সেন্টার ছেড়ে বের হলাম, এবং এমন একটি অনুভূতি পেলাম যা আমি কয়েক মাস ধরে অনুভব করিনি। আশা। ঘূর্ণিঝড়ে একটি মোমবাতির মতো ছোট ও ভঙ্গুর, কিন্তু তা সত্যি। বাবা আমাদের একটি ছোট মোটেলে নিয়ে গেলেন, যা খুব একটা ভালো ছিল না। এমন ধরনের মোটেল যেখানে বরফ তৈরির মেশিনটি বহু বছর আগে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু জায়গাটা উষ্ণ ছিল, এবং এটি মারওয়ানের পরিবারের বাড়ি ছিল না। নূর আমার কোলেই সাথে সাথে ঘুমিয়ে পড়ল। বাচ্চারা মানসিক চাপ বুঝতে পারে। সেই রাতে বাবা যখন জানালা দিয়ে পাহারা দিচ্ছিলেন, নূর এমন শান্তিতে ঘুমিয়েছিল যা সে গত কয়েক মাস ধরে ঘুমাতে পারেনি। তবে আমি ঘুমাতে পারলাম না। আমি সেখানে শুয়ে শুয়ে সংখ্যাগুলো হিসাব করছিলাম। রানিয়ার প্রতারণার জন্য $15,000, নাদিয়ার জন্য $8,000 নগদ, বোট ক্লাবে মারওয়ানের কল্পনার জন্য আরও কয়েক $1,000। যে টাকাটা আমাদের ভবিষ্যতের বাড়ি হওয়ার কথা ছিল, আমাদের মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তা হওয়ার কথা ছিল, তা চলে গিয়েছিল। রাত 2টোর সময় কলটি এলো। বাবার পুরনো ফোনে একটি অপরিচিত নম্বর। আমি যখন ফোন ধরলাম, তখন সেই কণ্ঠস্বরটি শুনতে পেলাম যা আমি 3 মাস ধরে মিস করছিলাম। রায়ানকে প্রথমে বিভ্রান্ত মনে হলো। সে অপরিচিত একজনের কাছ থেকে একটি অদ্ভুত মেসেজ পেয়েছে, যেখানে তাকে জরুরি ভিত্তিতে এই নম্বরে কল করতে বলা হয়েছে। সব ঠিক আছে তো? নূর কি ঠিক আছে? আমি নিজেকে সামলানোর আগেই কাঁদতে শুরু করলাম। 3 মাস ধরে আটকে রাখা আবেগগুলো একসাথে একটা বিশাল ঢেউয়ের মতো বেরিয়ে এলো। আর যখন অবশেষে আমি আবার ঠিকমতো শ্বাস নিতে পারলাম, তখন আমি তাকে সব কিছু বললাম। আমার কথা বলা শেষ হলে এমন এক নীরবতা নেমে এলো যা এত দীর্ঘ ছিল যে আমার মনে হলো কলটি হয়তো কেটে গেছে। এতটাই দীর্ঘ ছিল যে আমার ভেতরের ভীত একটি অংশ ভাবতে শুরু করেছিল যে সে কি আমার বদলে তার বাবা মাকে বিশ্বাস করবে।
তারপর রায়ান এমন 4টি শব্দ বলল যে আমার ভেঙে যাওয়া হৃদয়কে জোড়া লাগিয়ে দিল। আমি তোমাকে বিশ্বাস করি লায়লা। সে কোনো দ্বিধা ছাড়াই, কোনো প্রমাণ না চেয়ে, তার পরিবারের জন্য কোনো অজুহাত না দেখিয়েই আমাকে বিশ্বাস করেছিল। সে তার স্ত্রীকে বিশ্বাস করেছিল। রায়ানের অনেক প্রশ্ন ছিল। তারপর সে আমাকে জানালো যে সে সকালে উঠেই প্রথমে কি করবে। সে তার কমান্ডারের কাছে যাবে। একজন সামরিক স্ত্রীর বিরুদ্ধে পরিচয় চুরির বিষয়টি খুব গুরুত্বের সাথে নেওয়া হয়। তার বাবা মা ফেডারেল অপরাধ করেছিল এবং রায়ান নিশ্চিত করতে চেয়েছিল যে তারা এর পরিণতি ভোগ করবে। তবে এটুকুই সব ছিল না। রবিবার তার বাবার 60তম জন্মদিন ছিল। পুরো পরিবার সেখানে উপস্থিত থাকবে। প্রতিবেশী, ব্যবসায়িক অংশীদার, ক্লাবের পরিচিতরা, যাদের সবাইকে আদর্শ পরিবারের ছবি দেখিয়ে মুগ্ধ করার জন্য মারওয়ানের পরিবার বছরের পর বছর সময় ব্যয় করেছে। কি হবে যদি রায়ান তার বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হঠাৎ একটি ভিডিও কল করে? কি হবে যদি সেই কলটি মারওয়ানের প্রত্যাশা অনুযায়ী না যায়? আমি তার কণ্ঠে শীতল রাগ শুনতে পাচ্ছিলাম। বিষয়টি আর শুধু ন্যায়বিচারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিষয়টি ছিল সত্য উন্মোচন করা, মুখোশ ছিঁড়ে ফেলা এবং সবাইকে এর ভেতরের আসল দানবদের দেখানো। আমি রায়ানকে বললাম যে আমি তাকে ভালোবাসি, আমার প্রিয়। সেও বলল যে সে আমাকে ভালোবাসে। তারপর সে এমন কিছু বলল যে আমাকে গত 3 মাসের মধ্যে প্রথমবারের মতো হাসিয়েছিল। তার বাবা তার জীবনের সবচেয়ে খারাপ জন্মদিনটি কাটাতে চলেছেন। শনিবারের সকালটা একটু অন্যরকম মনে হচ্ছিল। সস্তা হোটেলের জানালা দিয়ে রোদ এসে পড়ছিল। মনে হচ্ছিল মহাবিশ্ব যেন বুঝতে পেরেছে যে পাল্লা অবশেষে ভারী হচ্ছে। নূর হাসতে হাসতে ঘুম থেকে উঠল এবং তার ছোট্ট হাত দুটো আমার মুখের দিকে বাড়িয়ে দিল। সে একেবারেই বুঝতে পারছিল না যে তার মা এক যুদ্ধে নামতে চলেছে। বাবা আগেই উঠে গিয়েছিলেন। আমি নিশ্চিত নই যে তিনি আদৌ ঘুমিয়েছিলেন কিনা। তিনি সারা রাত ফোন কলে এবং যাকে তিনি ন্যায় বিচারের অবকাঠামো বলছিলেন তা সমন্বয় করতে কাটিয়েছেন। লোকটি ৩৫ বছর ধরে জিনিসপত্র তৈরি করেছেন। এখন তিনি অন্য কিছু তৈরি করছিলেন। মারওয়ানের পরিবারের কোনো ধারণাই ছিল না যে তারেকের মেয়ের সাথে ঝামেলা করে তারা কি জাগিয়ে তুলেছে। রায়ানও ব্যস্ত ছিল। সে তার কমান্ডারের সাথে দেখা করার পরপরই সকাল ৬টার দিকে কল করেছিল। সেনাবাহিনী সদস্যদের বিরুদ্ধে পরিচয় চুরির বিষয়টিকে হালকাভাবে নেয় না। রায়ানের কমান্ডার ঝড়ের মতো গম্ভীর মুখে পুরো গল্পটা শুনলেন। তারপর তাকে সাথে সাথেই সামরিক বিচার বিভাগের সাথে যুক্ত করে দিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই রায়ান ক্রেডিট কার্ড জালিয়াতি এবং অ্যাকাউন্টে অননুমোদিত অ্যাক্সেস নিয়ে আনুষ্ঠানিক রিপোর্ট দায়ের করেছিল। সামরিক বিচার ব্যবস্থার চাকা ঘুরতে শুরু করেছিল এবং একবার এটি শুরু হলে তা থামানো খুব কঠিন। রায়ান প্রথম যে কাজটি করেছিল তা হল আমাদের যৌথ সেভিংস অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, তার ক্রেডিট কার্ড সবকিছু ফ্রিজ করে দেওয়া। মারওয়ান শীঘ্রই তা টের পাবে যখন ক্লাবের সঙ্গীদের সামনে পরবর্তী রেস্তোরাঁয় তার কার্ডটি প্রত্যাখ্যান করা হবে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। সময় পেরিয়ে গেছে। রানিয়ার রত্নপাথরের পিরামিড স্কিমে আর কোনো ট্রান্সফার নয়। কেনাকাটায় নাদিয়ার আসক্তির জন্য আর কোনো নগদ অর্থ নয়। মারওয়ানের কল্পনাবিলাসী জীবনের জন্য আর কোনো বোট ক্লাবের সাবস্ক্রিপশন নয়। রক্তক্ষরণ শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। তবে অ্যাকাউন্টগুলো স্থগিত করা ছিল কেবল শুরু। রায়ান জবাবদিহিতা চেয়েছিল এবং এটি পাওয়ার জন্য তার একটি পরিকল্পনা ছিল। তার বাবার 60তম জন্মদিন ছিল আগামীকাল রবিবার। পুরো বর্ধিত পরিবার সেখানে থাকবে। কাছাকাছি বিলাসবহুল বাড়ি থেকে প্রতিবেশীরা, দামি ক্যাজুয়াল পোশাকে ব্যবসায়িক অংশীদাররা, তাদের ঢাকা খাবার নিয়ে ক্লাবের বান্ধবীরা, এমন সবাই যাদের নিখুঁত পারিবারিক ভাবমূর্তি দেখিয়ে মুগ্ধ করতে পরিবারটি বছরের পর বছর কাটিয়েছে। রায়ান তাদের সবার সামনে সেই ভাবমূর্তি মাটিতে পুড়িয়ে দিতে চেয়েছিল। ভিডিও কলের ধারণাটি ছিল আমার। আমি রায়ানকে বলেছিলাম যে আমি নাদিয়াকে একটি চমক হিসেবে এর প্রস্তাব দেব। সে নিশ্চয়ই ভালোবাসবে যে তার সামরিক ছেলে বিদেশ থেকে প্রকাশ্যে তার বাবাকে সম্মান জানাতে উপস্থিত হবে। সে বসার ঘরে বড় টিভি প্রস্তুত করবে এবং সেই আবেগঘন মুহূর্তের জন্য সব অতিথিকে জড়ো করবে এবং নিখুঁত ভিডিও মানের জন্য হয়তো একটি রিং লাইটও কিনবে। স্মৃতির জন্য সে সব কিছু রেকর্ড করবে। রায়ান আসলে কি বলতে যাচ্ছিল তাছাড়া সে সব কিছু নিয়েই ভাববে। ফাতেমা আপডেটের সাথে দুপুরের দিকে হোটেলে এলো। তার বন্ধু গোয়েন্দা হাসান, যিনি অবসর নেওয়ার আগে ২০ বছর আর্থিক অপরাধে কাজ করেছিলেন, তিনি অনানুষ্ঠানিকভাবে আমাদের প্রমাণগুলো পর্যালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন যে আনুষ্ঠানিক তদন্তের জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে।
প্রতারণার মাধ্যমে প্রাপ্ত পাওয়ার অফ অ্যাটর্নি, অননুমোদিত উত্তোলন, পরিচয় চুরি এগুলো ছোটখাটো লঙ্ঘন ছিল না, এগুলো ছিল গুরুতর অপরাধ। হাসান অনানুষ্ঠানিক পর্যালোচনার ভিত্তিতে কাউকে গ্রেফতার করতে পারতেন না, তবে তিনি প্রায় একই মানের কিছু করতে পারতেন। তিনি পার্টিতে উপস্থিত হয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারতেন এবং মারওয়ানের পরিবারকে সেই সব মানুষের সামনে চরম নার্ভাস করে দিতে পারতেন যাদেরকে মুগ্ধ করার জন্য তারা বছরের পর বছর ব্যয় করেছে। আনুষ্ঠানিক তদন্তে সময় লাগবে, তবে জিজ্ঞাসাবাদ এখনই হতে পারে। আর মারওয়ানের ৬০তম জন্মদিনে দৃশ্যমান ব্যাজ সহ একজন গোয়েন্দার উপস্থিতি এবং আর্থিক অনিয়ম সম্পর্কে জিজ্ঞাসা করা যে কোনো গ্রেফতারি পরোয়ানার চেয়েও বড় বার্তা পাঠাবে। আমার বাবা সময়টা সমন্বয় করেছিলেন। রায়ানের ভিডিও কলের প্রায় ৩০ মিনিট পর হাসান পৌঁছাবেন, ঠিক যখন সত্যটা প্রকাশ পেতে শুরু করবে, ঠিক যখন মারওয়ান এবং নাদিয়া ব্যাখ্যার জন্য হুড়ুহুড়ি করবে। এমনকি আমার বাবা সেদিন বিকেলে হোটেলের আয়নায় তার নির্দোষ মুখভঙ্গির অনুশীলন করেছিলেন। তিনি বারবার জিজ্ঞাসা করছিলেন যে তাকে একজন বন্ধুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য দাদার মতো দেখাচ্ছে কিনা, যিনি কেবল তার মেয়েকে সমর্থন করতে এসেছেন, এমন কোনো ব্যক্তি নন যিনি কারো সম্পূর্ণ খ্যাতি ধ্বংস করতে চলেছেন। আমি তাকে বলেছিলাম যে তাকে নিখুঁত দেখাচ্ছে। তিনি বলেছিলেন আমি একজন জঘন্য মিথ্যাবাদী, তবে তিনি আমার চেষ্টার প্রশংসা করেছেন। আমাকে সেই বাড়িতে ফিরে যেতে হতো, নাদিয়ার মুখোমুখি হতে হতো এবং ভান করতে হতো যে কিছুই বদলায়নি। আরও একটি দিনের জন্য কৃতজ্ঞ পুত্রবধূর ভূমিকা পালন করতে হতো। এই চিন্তায় আমার গা শিউরে উঠছিল। তবে তারা যদি কিছু সন্দেহ করত, তবে তারা পার্টি বাতিল করে দিতে পারত, প্রমাণ ধ্বংস করতে পারত। আমার তাদের এমন অবস্থায় দরকার ছিল যেন তারা স্বাচ্ছন্দ্যে, আত্মবিশ্বাসী এবং একেবারেই অপ্রস্তুত থাকে। বিকেল ৪টার দিকে বাবা আমাকে গাড়িতে করে ফিরিয়ে আনলেন। বের হওয়ার আগে আমি তাকে টেক্সট করে জানালাম যে গ্যারেজে পুরানো রঙের কৌটার পিছনে লন সরঞ্জামের কাছাকাছি ধাতব তাকে আমি আমার প্যাক করা ব্যাগটি লুকিয়ে রেখেছি। আগামীকাল পার্টি নিয়ে সবাই ব্যস্ত থাকার সময় তিনি সেটি নিয়ে নেবেন। সেই বাড়িতে ফিরে যাওয়া ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। নাদিয়া আমাকে দরজায় তার স্বাভাবিক সংকুচিত হাসি দিয়ে স্বাগত জানালো, যে হাসি কখনোই তার চোখ পর্যন্ত পৌঁছাত না। সে জিজ্ঞেস করল আমি কোথায় ছিলাম। আমি তাকে জানালাম যে আমার বাবা, দাদা এবং নাতনির মধ্যে যোগাযোগের জন্য কিছু সময় চেয়েছিলেন। অনুমতি না নিয়ে চলে যাওয়ার কারণে তাকে বিরক্ত দেখাচ্ছিল, কিন্তু পার্টির প্রস্তুতি নিয়ে তার মাথায় এত কিছু চলছিল যে সে এই বিষয়ে আর চাপ দেয়নি। আমি আমার চালটি চালার আগে সে টেবিলের সেন্ট্রাল পিসগুলো সাজানো পর্যন্ত অপেক্ষা করলাম। আমি উল্লেখ করলাম যে রায়ান আমার বাবার ফোনে কল করেছিল, কারণ আমার ফোন নষ্ট ছিল। সে পার্টির সময় একটি ভিডিও কল করে তার বাবাকে চমকে দিতে চেয়েছিল, যাতে সমস্ত অতিথিদের সামনে মারওয়ানকে তার ৬০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে পারে। আনন্দে নাদিয়ার মুখ উজ্জ্বল হয়ে ওঠা আপনাদের দেখা উচিত ছিল। এক মুহূর্তের জন্য আমার তার প্রতি প্রায় করুণা হচ্ছিল। সে সাথে সাথেই পরিকল্পনা করতে শুরু করল। বসার ঘরে বড় টিভি, ঠিক কেক কাটার পর সে নিশ্চিত করবে সবাই যেন জড়ো হয়। এমনকি গত মাসে সে একটি রিং লাইট কিনেছিল। এটা নিখুঁত হবে, এটা খুব স্পেশাল হবে, সে বারবার বলতে থাকল। আমি হাসলাম এবং একমত হলাম। ও হ্যাঁ, আমি বললাম, এটি অবশ্যই অবিস্মরণীয় কিছু হতে চলেছে। যাই হোক, এই গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে অনুগ্রহ করে এটি লাইক করুন এবং এমন কারোর সাথে শেয়ার করুন যার এটি শোনা প্রয়োজন। আপনাদের সমর্থন আমাকে এই গল্পগুলো বলে যেতে সাহায্য করে, আর বিশ্বাস করুন, সেই জন্মদিনের পার্টিতে যা ঘটবে তা আপনারা মিস করতে চাইবেন না। রবিবার সকালটা চমৎকারভাবে এলো। নীল আকাশ, মৃদু বাতাস, নিখুঁত তাপমাত্রা। মারওয়ানের জন্মদিনে এর চেয়ে ভালো আবহাওয়া আর চাওয়া যেত না। ক্যাটারিং সার্ভিস তাড়াতাড়ি পৌঁছে গেল। পিছনের বাগানে তাঁবু খাটানো হলো। প্রতিটি জায়গা ফুল দিয়ে সাজানো হলো। এটিকে জন্মদিনের চেয়ে বিয়ের অনুষ্ঠান বলেই বেশি মনে হচ্ছিল, তবে মারওয়ান কখনোই ছোট কোনো আয়োজন করত না। সকাল ৮টায় নাদিয়া আমাকে একটি তালিকা ধরিয়ে দিল। অতিথিরা আসার আগে ৩৭টি কাজ সম্পন্ন করতে হবে। সে আমার সাথে একজন ভাড়া করা শ্রমিকের মতো কথা বলছিল। সত্যি বলতে ভাড়া করা শ্রমিকের চেয়েও খারাপ, অন্তত ভাড়া করা শ্রমিকরা পারিশ্রমিক পায়। আমি প্রতিটি কাজ নিখুঁতভাবে সম্পন্ন করলাম, একজন আদর্শ অদৃশ্য পুত্রবধূ। বেলা ২টার দিকে অতিথিরা আসতে শুরু করল। ব্যবসায়িক অংশীদার, দামি উপহার নিয়ে আসা প্রতিবেশী, ঢাকা খাবার নিয়ে ক্লাবের বান্ধবীরা। রানিয়া এমন একটি পোশাকে হাজির হলো যার দাম হয়তো আমার পুরো ওয়ার্ড্রোবের চেয়েও বেশি। সে বাতাসে তার বাবা মাকে এমনভাবে চুমু খেলো যেন দুদিন ধরে তাদের দেখেনি। আমি তাদের সবাইকে পর্যবেক্ষণ করছিলাম। এই মানুষগুলো যারা ছুটির দিনে আমার দিকে তাকিয়ে হাসত আর আমি তাদের বন্ধুর চোখের সামনে না খেয়ে থাকতাম। এই মানুষগুলো যারা আমার মানসিক স্বাস্থ্য নিয়ে নাদিয়ার মিথ্যাগুলো বিশ্বাস করেছিল। আর কয়েক ঘন্টার মধ্যেই তারা সব জেনে যাবে। মারওয়ান পেছনের বাগানে তার আসর বসিয়েছিল।
পার্টি, বাড়ি এবং তার সফল জীবন নিয়ে সে প্রশংসা পাচ্ছিল। তার নিখুঁত জগতের মাঝখানে তাকে খুব আত্মবিশ্বাসী এবং নিরাপদ দেখাচ্ছিল। আমি ভাবছিলাম যে পরবর্তীতে সে এই মুহূর্তটিকে তার সত্যিকার অর্থে সুখী হওয়ার শেষ সময় হিসেবে উপলব্ধি করবে কিনা। বিকেল 4টায় নাদিয়া ঘোষণা করল যে ভিডিও কলের সময় হয়ে গেছে, সবাইকে বসার ঘরে জড়ো হতে হবে। তার সামরিক ছেলে বিদেশ থেকে তার বাবাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাতে কল করছে। এটি খুব স্পেশাল হবে, সে এ ব্যাপারে সঠিক ছিল। বসার ঘরে 53 জন লোক ভিড় জমিয়েছিল। আমি তাদের গুনেছিলাম। এই গোনা আমাকে আমার দ্রুত ধুকপুক করার হৃদস্পন্দন ছাড়াও অন্য কিছুতে মনোযোগ দেওয়ার সুযোগ দিয়েছিল। ব্যবসায়িক অংশীদাররা সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল দেখার আগ্রহ নিয়ে। সমাজের অভিজাত মহিলারা সোফার পাশে জড়ো হয়েছিল। প্রতিবেশীরা ফাঁকা জায়গাগুলো পূরণ করেছিল। মারওয়ান হাতে গ্লাস নিয়ে মঞ্চের মাঝখানে এমনভাবে হাসি মুখে দাঁড়িয়েছিল যেন সে সত্যিই তার প্রাপ্য কোনো পদক গ্রহণ করতে যাচ্ছে। নাদিয়া নাটকীয় ভঙ্গিতে কলটি সংযুক্ত করল। রায়ানের মুখে টিভি স্ক্রিন ভরে গেল। সে তার ইউনিফর্ম পরা ছিল, একজন গর্বিত সামরিক ছেলে। পুরো ঘর করতালিতে ফেটে পড়ল। কেউ একজন শীষ বাজাল। মারওয়ান স্ক্রিনের দিকে তার গ্লাসটা উঁচিয়ে ঘাড়ল। রায়ান হাসল, কিন্তু সেই হাসিতে কিছু একটা ভুল ছিল। উষ্ণতার নিচে ঠান্ডা কিছু একটা। হয়তো শুধু আমিই সেটা লক্ষ্য করেছিলাম। আমি জানতাম কি হতে চলেছে। রায়ান বলল, শুভ জন্মদিন বাবা। তার কণ্ঠস্বর শান্ত এবং নিয়ন্ত্রিত ছিল। আমি আনন্দিত যে সবাই উপস্থিত হতে পেরেছেন, কারণ আমার কিছু কথা বলার আছে। ঘরটিতে একটি অপেক্ষারত নীরবতা নেমে এলো। সবাই একটি হৃদয়গ্রাহী শ্রদ্ধার আশা করছিল। একজন ছেলে তার চমৎকার বাবার প্রশংসা করবে, কিন্তু তেমনটা ঘটল না। রায়ান টাকা দিয়ে শুরু করল। সে কোনো আবেগ ছাড়াই স্পষ্টভাবে কথা বলছিল, একজন প্রসিকিউটরের মতো তথ্য উপস্থাপন করছিল। $47,000, এটি আমি এবং আমার স্ত্রী আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের প্রথম বাড়ির জন্য, আমাদের মেয়ের নিরাপত্তার জন্য জমিয়েছিলাম। $8,200, এটি অবশিষ্ট আছে। এই ঘরে থাকা কোনো একজন ব্যক্তি তার পরিবারের কাছ থেকে প্রায় $39,000 চুরি করেছে, যখন সে বিদেশে দেশের সেবা করছিল। ঘরটিতে সম্পূর্ণ নীরবতা নেমে এলো। মারওয়ানের মুখের হাসি জমে গেল। নাদিয়াকে দেখে মনে হলো যেন সে পচা কিছু গিলে ফেলেছে। রায়ান চালিয়ে গেল, $15,000 গেছে বেবি হোল্ডিং কোম্পানিতে। ওটা রানিয়ার কোম্পানি বাবা। সেই কোম্পানি যা ইনস্টাগ্রামে রত্নপাথর বিক্রি করে। সেই কোম্পানি যা টিকে থাকার জন্য স্পষ্টতই আমার টাকার প্রয়োজন ছিল। ঘরের সমস্ত মাথা রানিয়ার দিকে ঘুরল। তার দামি মেকআপের নিচে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মুখ পানির বাইরে থাকা মাছের মতো খুলতে এবং বন্ধ হতে লাগল। উদ্ধারের আশায় সে তার বাবা মায়ের দিকে তাকাল। কেউ এলো না। রায়ান বলল, $8,000 নগদ উত্তোলন করা হয়েছে, যা মায়ের খরচের অভ্যাসের সাথে পুরোপুরি মিলে যায়। তার সেলুনের অ্যাপয়েন্টমেন্ট, তার শপিং ট্রিপ, এই সমস্ত ভদ্রমহিলাদের সাথে মধ্যাহ্নভোজ। ক্লাবের বান্ধবীরা অস্বস্তিতে নড়েচড়ি বসল। কাউকে কাউকে হতবাক দেখাচ্ছিল এবং বেশিরভাগই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল, যেমন লোকেরা গাড়ি দুর্ঘটনা থেকে চোখ সরাতে পারে না। মারওয়ানের ব্যবসায়িক অংশীদাররা নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করছিল, মনে মনে হিসাব কষছিল। সে যদি নিজের ছেলের কাছ থেকে চুরি করতে পারে, তবে সে তাদের সাথে কি করতে পারে। কিন্তু রায়ান সেখানেই থামল না। আমার ক্রেডিট কার্ডও আছে, যে কার্ডটি ব্যবহারের অনুমতি আমি কাউকে দিইনি। কেউ একজন রেস্তোরাঁর বিল, গল্ফ ফি এবং বিলাসবহুল ক্যাফের বিল পরিশোধ করছিল, সবই স্থানীয়, আমি যতদিন বিদেশে ছিলাম। ক্যামেরার মাধ্যমে তার চোখ মারওয়ানকে খুঁজে পেল। বাবা, তুমি কি ব্যাখ্যা করতে চাও এটা কিভাবে সম্ভব হলো? মারওয়ানের মুখ আত্মবিশ্বাসী থেকে বিভ্রান্ত, তারপর রাগান্বিত, এবং তারপর এমন কিছুতে পরিণত হলো যা আমি আগে কখনো দেখিনি। ভয়, সত্যিকারের ভয়। সে তার মুখ খুলল, হয়তো কোনো মিথ্যা বানানোর জন্য, কিন্তু সে কখনোই সে সুযোগ পেল না। ডোরবেল বেজে উঠল। স্বয়ংক্রিয় হোস্টেস মোডে কাজ করা নাদিয়া উত্তর দিল। বারান্দায় গোয়েন্দা হাসান দাঁড়িয়েছিলেন, তার পুলিশের ব্যাজ দৃশ্যমান। তিনি পার্টিতে বাধা দেওয়ার জন্য ক্ষমা চাইলেন এবং বললেন যে তিনি আর্থিক অনিয়মের একটি প্রতিবেদনের তদন্ত করছেন। মারওয়ান এবং নাদিয়ার কাছে তার কিছু প্রশ্ন ছিল। এতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে, যদি না তারা পুলিশ স্টেশনে এই কথোপকথন চালিয়ে যেতে পছন্দ করে। ঘরটিতে যেন বিস্ফোরণ ঘটল। মারওয়ানের ব্যবসায়িক অংশীদারদের হঠাৎ ওরজুরি অ্যাপয়েন্টমেন্টের কথা মনে পড়ে গেল। সমাজের অভিজাত মহিলারা উন্মত্তভাবে ফিসফিস করতে লাগল। প্রতিবেশীরা বেরোনোর দরজার দিকে পিছু হটল। যা ঘটছে তার সাথে তারা নিজেদের নাম জড়াতে চাইল না। কিন্তু সবাই জমে গেল যখন রায়ানের কণ্ঠস্বর পরিবেশকে চিরে দিল।
আমার এখনও শেষ হয়নি। ৫৩ জন মানুষ নড়াচড়া বন্ধ করে দিল। গোয়েন্দা দরজায় দাঁড়িয়ে দেখছিলেন। রায়ান তাদের আমার সম্পর্কে বলল, গ্যারেজ, লনমোয়ারের পাশের পোর্টেবল বিছানা, $৪০ যা দিয়ে দুজনের খাওয়ার কথা ছিল, গাড়ি কেড়ে নেওয়া, নজরদারিতে থাকা ফোন, মুছে ফেলা ইমেল। সে তাদের সিঁড়ি এবং আমার গোড়ালির কথা জানালো, আমার আঘাতের ওপর আমাকে হাঁটতে বলার কথা জানালো, যা হয়তো ভেঙে গিয়েছিল। এবং সে তাদের মিথ্যাগুলোর কথা জানালো। নাদিয়া আমার মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে গল্পগুলো ছড়িয়েছিল, সেই ফিসফিসানি যে আমি অস্থির এবং আমার সন্তানের সাথে আমাকে বিশ্বাস করা যায় না। আমার খ্যাতি ধ্বংস করার জন্য ডিজাইন করা এই প্রচারণা, যাতে আমি যদি কখনো কথাও বলি, কেউ যেন আমাকে বিশ্বাস না করে। আমি সারা ঘর জুড়ে মানুষের মুখের পরিবর্তন দেখছিলাম। সমাজে সেই মহিলারা যারা নাদিয়াকে বিশ্বাস করেছিল এবং যারা হয়তো নিজেরাও সেই গল্পগুলো ছড়িয়েছিল, তাদের অসুস্থ দেখাচ্ছিল। প্রতিবেশীরা যারা আমাকে খুঁড়িয়ে চলতে দেখেছিল এবং কখনো সাহায্যের প্রস্তাব দেয়নি, তারা আমার চোখের দিকে তাকাতে পারছিল না। তারা সবাই প্রতারিত হয়েছিল। তারা সবাই অজান্তেই তাদের ভূমিকা পালন করেছিল। নাদিয়া বাধা দেওয়ার চেষ্টা করল। সে এটিকে মিথ্যা, ভুল বোঝাবুঝি, গল্প বানানো এক মানসিক ভারসাম্যহীন মেয়ের কাজ বলে অভিহিত করল। কিন্তু তার কণ্ঠ কাঁপছিল। তার নিখুঁত শান্তভাব ভেঙে পড়ছিল। কেউ আর তার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকাচ্ছিল না। তারা তার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তারা তাকে আগে কখনো সত্যিই দেখেনি। মারওয়ান অন্য একটি উপায় চেষ্টা করল। সে তার ব্যবসায়িক অংশীদারদের দিকে ফিরে এটিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একটি পারিবারিক ব্যাপার বলে আখ্যায়িত করল। সে বলল যে তারা এটি ব্যক্তিগতভাবে সমাধান করতে পারবে। অংশীদারদের মধ্যে একজন, মিস্টার ইউসুফ নামের রূপালী চুলের এক ব্যক্তি, একটি সহজ প্রশ্ন করলেন, তুমি কি তোমার ছেলের ক্রেডিট কার্ড ব্যবহার করেছ মারওয়ান? মারওয়ান কোনো উত্তর দিল না। তার নীরবতাই সব বলে দিল। গোয়েন্দা হাসান প্রস্তাব দিলেন যে মারওয়ান এবং নাদিয়া যেন এই ভুল বোঝাবুঝি পরিষ্কার করার জন্য কিছু প্রশ্নের উত্তর দিতে স্বেচ্ছায় স্টেশনে আসে। রায়ান শেষবারের মতো কথা বলল। সে ক্যামেরার মাধ্যমে আমার দিকে তাকাল। লায়লা, আমাদের মেয়েকে নিয়ে তোমার বাবার সাথে চলে যাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসব। আমি তোমাদের ভালোবাসি। তারপর সে তার বাবা মায়ের দিকে তাকাল, যারা তাকে বড় করেছে, যারা তার কাছ থেকে চুরি করেছে, তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেছে এবং ৩ মাস ধরে তার মুখের উপর মিথ্যা বলেছে। সে বিদায় জানাল না। সে তার বাবাকে শুভ জন্মদিনও জানাল না। সে কেবল কলটি কেটে দিল। স্ক্রিনটি কালো হয়ে গেল এবং এর সাথেই মারওয়ানের নিখুঁত জগৎটিও কালো হয়ে গেল। আমি দরজার দিকে হেঁটে গেলাম, যেখানে আমার বাবা অপেক্ষা করছিলেন। রঙের কৌটার পিছন থেকে আনা আমার ব্যাগটি তার কাছে ছিল। নূরের গাড়ির সিট তার ট্রাকে প্রস্তুত ছিল। আমি যখন পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন নাদিয়া আমার হাত চেপে ধরল। তার নখ আমার চামড়ায় বিঁধে গেল। সে ফিসফিস করে বলল যে আমি এর জন্য আফসোস করব এবং তার আইনজীবী আছে, তার সংযোগ আছে, এমন লোক আছে যারা তার কাছে ঋণী। আমি আমার হাতের ওপর তার হাতের দিকে তাকালাম, তারপর তার মুখের দিকে। এই মহিলা যে ৩ মাস ধরে আমার জীবনকে দুঃস্বপ্ন করে তুলেছিল, যে আমার টাকা চুরি করার সময় হেসেছিল, আমাকে ক্ষুধার্ত রেখেছিল, আমাকে শীতে জমিয়ে রেখেছিল এবং আমাকে ভালোবাসে এমন সবার কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করে রেখেছিল। আমি তাকে একটি সত্যিকারের হাসি উপহার দিলাম। সেই বাড়িতে আমার প্রথম সত্যিকারের হাসি। তারপর আমি এমন শব্দগুলো বললাম যা বলার স্বপ্ন আমি কয়েক মাস ধরে দেখছিলাম। আমি তোমাকে ভয় পাই না। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে সূর্যের আলোতে হেঁটে গেলাম। আমার পেছনে হাসান তার প্রশ্ন শুরু করছিলেন। মারওয়ান তোতলাচ্ছিল। নাদিয়ার চারপাশের সবকিছু ভেঙে পড়ার সাথে সাথে তার কণ্ঠস্বর আতঙ্কে চড়ে যাচ্ছিল। আমি একবারও ফিরে তাকাইনি। আমি বাবার ট্রাকে উঠলাম, নূরকে সিটবেল্ট পরালাম এবং আয়নায় পরিবারের বাড়িটি অদৃশ্য হয়ে যেতে দেখলাম। সূর্য অস্ত যাচ্ছিল। আকাশ কমলা এবং গোলাপি রঙে সেজেছিল। মনে হচ্ছিল পৃথিবী আমার সাথে উদযাপন করছে। পরবর্তী কয়েক সপ্তাহ আইনি প্রক্রিয়া এবং ফোন কলের এক ধোঁয়াশা ছিল, কিন্তু কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো প্রতিটি আপডেট আরেকটি ছোট বিজয় নিয়ে এলো। পার্টির 10 দিন পর মারওয়ান এবং নাদিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হল। আর্থিক শোষণ, জালিয়াতি, পরিচয় চুরি। তদন্তকারীরা সত্যিই খনন শুরু করার পর প্রসিকিউটর আরও অভিযোগ যোগ করলেন। দেখা গেল যে মারওয়ান বছরের পর বছর ধরে তার ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকেও আত্মসাৎ করছিল। ছোট অঙ্ক, যা শনাক্ত করা কঠিন, কিন্তু সবকিছু গণনা করার সময় সেগুলো অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। সে রাষ্ট্রীয় এবং ফেডারেল উভয় অভিযোগের মুখোমুখি হচ্ছিল। তার আইনজীবী তাকে দীর্ঘ সময় কারাগারে থাকার জন্য প্রস্তুত হতে বলেছিলেন,
নাদিয়া শিকারের ভূমিকা পালন করার চেষ্টা করেছিল। সে যে শুনবে তাকেই বলছিল যে আর্থিক অপরাধ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। কেউ তাকে বিশ্বাস করেনি। প্রমাণ দেখিয়েছে যে সে সবকিছুর মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। নগদ উত্তোলন তার শপিং ট্রিপের সাথে মিলে গেছে। যোগাযোগের ওপর নজরদারি ছিল তার প্রকল্প। আমার মানসিক স্বাস্থ্য সম্পর্কে মিথ্যাগুলো তার সৃষ্টি ছিল। সে এখন তার নিজের অভিযোগের মুখোমুখি হচ্ছিল। রানিয়ার অবস্থাও প্রায় হাস্যকর ছিল। ইনস্টাগ্রামে তার স্টোরটি কখনোই রাষ্ট্রের কাছে সঠিকভাবে নিবন্ধিত ছিল না। সে আমাদের অ্যাকাউন্ট থেকে নেওয়া $15,000 ওপর কখনও কর দেয়নি। তদন্তকারীরা যখন তার ব্যবসায় নজর দিল তখন তারা লঙ্ঘনের এক জগাখিচুড়ি দেখতে পেল। প্রভাব বিস্তারকারী হওয়া তার স্বপ্ন সেই দিনই মারা গেল যেদিন আইআরএস তাকে জরিমানাসহ বকেয়া পেমেন্ট দাবি করে একটি চিঠি পাঠিয়েছিল। আমি শেষ যা শুনেছিলাম তা হল সে তার বাবা মায়ের সাথে আবার থাকতে শুরু করেছে। একই বাবা মা যারা ফৌজদারি অভিযোগের মুখোমুখি, একই বাড়ি যা বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো কখনো ভাগ্যেরও হাস্যরস থাকে। পার্টির 3 সপ্তাহ পর রায়ান জরুরি ছুটি পেয়েছিল। সে যখন আমার বাবার বাড়ির দরজা দিয়ে ঢুকল এবং আমাকে আর নূরকে অপেক্ষায় থাকতে দেখল তখন সে ভেঙে পড়ল। এই লোকটি যে যুদ্ধকালীন প্রশিক্ষণ এবং বিদেশে মোতায়েন থাকার সময় শক্ত ছিল, সে অবশেষে নিজেকে কাঁদার অনুমতি দিল। আমরা 3 জন সেখানে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম এবং আমি জানতাম যে আমরা ঠিক থাকব। আগের চেয়ে ভিন্ন, আমরা যা পার করেছি তার কারণে পরিবর্তিত, কিন্তু আমরা ঠিক থাকব। এই সব কিছুর মাধ্যমে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি। আমার বাবা সবসময় বলতেন, নিজের জন্য একটি জরুরি ফান্ড রাখো, এমন টাকা যা তুমি ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না। ইস, আমি যদি আরও ভালোভাবে শুনতাম। এখন থেকে আমার নামে সবসময় সঞ্চয় থাকবে। স্পষ্ট সীমানা ছাড়া কোনো জয়েন্ট অ্যাকাউন্ট নয়। প্রতিটি শব্দ না পড়ে কোনো নথিতে স্বাক্ষর নয়। আপনি কখনোই জানেন না কে সেই বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। সমাজের প্রতিক্রিয়া আমাকে অবাক করেছিল। আমি ভেবেছিলাম মানুষ পক্ষ নেবে। এর পরিবর্তে আমি খাবারের প্লেট, কার্ড, সমাজের মহিলাদের কাছ থেকে নাদিয়ার মিথ্যা বিশ্বাস করার জন্য ক্ষমা প্রার্থনা করে ফোন কল পেতে শুরু করলাম। একজন প্রতিবেশী নিজের তৈরি একটি পাই এবং চোখে জল নিয়ে এসেছিলেন। বলেছিলেন যে তিনি আমাকে সেদিন খুঁড়িয়ে চলতে দেখেছিলেন এবং প্রায় সাহায্যের প্রস্তাব দিতে যাচ্ছিলেন, কিন্তু হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্তটি তাকে তাড়া করেছিল। আমি তাকে বলেছিলাম যে এটি তার দোষ ছিল না, পরিবারটি সবাইকে বোকা বানিয়েছিল। 2 মাস পর বাড়িটি বিক্রির জন্য তোলা হলো। আইনজীবীদের জন্য মারওয়ানের টাকার দরকার ছিল। আমি একবার সেটির পাশ দিয়ে গিয়েছিলাম। বিক্রির সাইনবোর্ডটি সেই জাঁকজমকপূর্ণ স্তম্ভগুলোর সামনে বেমানান দেখাচ্ছিল। ঘাস খুব বড় হয়ে গিয়েছিল, বাগানগুলো আগাছায় শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছিল। যে বাড়িটি আমার কারাগার ছিল তা একটি কঙ্কালে পরিণত হচ্ছিল। আমি কোনো আত্মতৃপ্তি অনুভব করিনি, কেবল সমাপ্তি অনুভব করেছি। বসন্তের শুরুতে রায়ান স্থায়ীভাবে দেশে ফিরে এলো। তাকে আমার বাবার বাড়ি থেকে 2 ঘন্টার দূরত্বের একটি ঘাঁটিতে বদলি করা হলো। আমরা আবারও বাড়ি খুঁজতে শুরু করলাম। আমাদের পরিকল্পনার চেয়ে ছোট, কিন্তু এটা আমাদের নিজেদের বাড়ি। চাবি হাতে কোনো শ্বশুরবাড়ির লোক নয়, পরিবারের সাথে কোনো যৌথ হিসাব নয়, আর কখনো কোনো পাওয়ার অফ অ্যাটর্নি নয়। শেষবার আমি নাদিয়াকে একটি আদালতে শুনানিকে দেখেছিলাম। আমার মনে থাকার চেয়ে তাকে আরও ছোট দেখাচ্ছিল। সমাজের অভিজাত মহিলার মুখোশটি অদৃশ্য হয়ে গিয়েছিল এবং তার বদলে উন্মুক্ত এবং ভীত কিছু একটা জায়গা নিয়েছিল। সে আমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিল। আমি তার দিকে এমনভাবে তাকালাম যেন সে সেখানে নেই। সে আর আমার মনোযোগ পাওয়ার যোগ্য নয়। সে আর কখনো আমার কাছ থেকে কিছু পাবে না। সেই কোর্টরুম থেকে বের হওয়ার সময় আমি একপাশে আমার স্বামীর হাত এবং অন্য পাশে আমার বাবার হাত ধরেছিলাম। নূর তার ক্যারিয়ারে আনন্দে বকবক করছিল, কোনো কিছু না জেনেই। সে একদিন এই গল্পটি জানবে। আমি তাকে বলবো যে তার মা সাহসী ছিল, এমনকি যখন সে নিজেকে সাহসী মনে করত না। তার দাদা 200 মাইল গাড়ি চালিয়ে এসেছিলেন কারণ তার কাছে কিছু একটা ভুল মনে হচ্ছিল। তার বাবা তার স্ত্রীকে বিশ্বাস করেছিলেন ঠিক যখন এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং আমি তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি দেব। নিজের প্রতিরক্ষায় দাঁড়ানোর জন্য তোমার কারও অনুমতির প্রয়োজন নেই। সম্মান চাওয়ার জন্য তোমার কারও সম্মতির প্রয়োজন নেই। যে কেউ তোমার মর্যাদা কেড়ে নেওয়ার চেষ্টা করে সে তোমার জীবনে জায়গা পাওয়ার যোগ্য নয়, এমনকি পরিবারও নয়। বিশেষ করে এমন পরিবার নয় যারা তোমার ক্ষতি করতে পারে। কিছু মানুষ দয়াকে দুর্বলতা ভেবে ভুল করে,
এই পরিবারটি সেই ভুল করেছিল। তারা ভেবেছিল যেহেতু আমি ভদ্র ছিলাম, যেহেতু আমি সাথে সাথে প্রতিরোধ করিনি, তাই তারা যা খুশি তা করতে পারবে। তারা কঠিন উপায় শিখেছে। যখন আপনি তারেকের পরিবারের সাথে ঝামেলা করবেন, তখন পরিণতি ভোগ করার জন্য আপনার প্রস্তুত থাকা ভালো। পরিবার সবসময় পরিবারকে রক্ষা করে। দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার আরও রোমাঞ্চকর গল্পগুলো ইতিমধ্যেই আপনাদের স্ক্রিনে রয়েছে। এখনই একটিতে ক্লিক করুন এবং সেরা অংশটি মিস করবেন না। আপনারা এগুলো ভালোবাসবেন। পরবর্তী গল্পে আপনাদের সাথে দেখা হবে।